চলো বন্ধুরা, আমরা একটি গল্প পড়ি। গল্পের শিরোনাম দ্য পাসিং অ্যাওয়ে অব বাপু বাই নয়নতারা সেহগাল, পেজ 16 থেকে 30 অবধি। গল্পটি নয়নতারা সেহগালের লেখা। লেখিকা প্রথম ভারতীয় মহিলা যিনি ইংরেজি ভাষায় গল্প লিখেছেন। লেখিকার লেখা গল্পগুলি ভারতের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা। লেখিকা 1968 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছেন। গল্পটি নয়নতারা সেহগালের গান্ধীজির মৃত্যুর পরিপ্রেক্ষিতে লেখা প্রিসন এবং চকলেট কেক থেকে নেওয়া হয়েছে। গল্পটিতে মহাত্মা গান্ধীর প্রয়াণে কেবলমাত্র লেখিকার ব্যক্তিগত দুঃখের অনুভূতি বর্ণিত হয়নি, এছাড়াও সমস্ত দেশের শোক প্রকাশিত হয়েছে। তাহলে চলো শুরু করি। লেখিকার ধারাভাষ্যে গল্পটিকে বর্ণনা করা হয়েছে এবং সেই কারণে প্রথম পুরুষ অর্থাৎ আমি শব্দের ব্যবহার করা হয়েছে। এখানে আমি বলতে লেখিকা নয়নতারা সেহগালকে বোঝানো হয়েছে। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায় আমি চা পান করছিলাম। তখন একটা জরুরি টেলিফোনের মাধ্যমে আমাকে বিড়লা হাউসে ডাকা হলো। Gandhiji had been shot on his way to a prayer meeting. I was numb with shock as I got into the car. প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন। আমি নির্বাক হয়ে গিয়েছিলাম দুঃখে যখন আমি গাড়িতে উঠলাম। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয়রা এবং অনুগামীরা তার দেহের চারিপাশে একত্রিত হয়েছিল। There was silence in the room as Gandhiji breathed his last. কক্ষে নীরবতা বিরাজ করেছিল যেহেতু গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. গান্ধীজির মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল দিল্লিতে বাতাসের দ্বারা অগ্নিশিখার মতন। Sad groups of men and women had collected around Birla House. দুঃখী নরনারীর দল বিড়লা হাউসে চারিদিকে একত্রিত হয়েছিল। Out of every window one could see a brown blur of faces. They did not make a sound. There was an unnatural silence. It was as if time stood still for those few minutes. প্রত্যেকটি জানলা থেকে দেখা যাচ্ছিল ঝাপসা বাদামি রঙের মুখগুলো। তারা কেউই কোনো শব্দ করেনি। সেখানে ছিল অস্বাভাবিক নীরবতা, যেন মনে হয় সে কয়েক মিনিটের জন্য সময় স্থির হয়ে দাঁড়িয়ে গেছে। The people were too stunned to speak in the beginning. Later they clamored wildly, shouting and crying. জনগণ এতই বিস্মিত হয়ে পড়েছিলেন যে তারা শুরুতে কোনো কথাই বলতে পারছিলেন না। পরে তারা উন্মাদের মতো জোরে জোরে দাবি করতে লাগলেন, চিৎকার করতে লাগলেন এবং কাঁদতে লাগলেন। They jostled one another in a stampede to break into the house. তারা পদপিষ্ট হওয়ার মতো
একে অপরকে ঠেলাঠেলি করতে লাগলেন ঘরের ভেতরে ঢোকার জন্য। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তারা কিছুটা শান্ত হলেন যখন এটা ঘোষণা করা হলো যে তাদেরকে গান্ধীজিকে দেখতে অনুমতি দেওয়া হবে শেষকৃত্যের আগে। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" যখন কেউ তার প্রিয়জনের মৃত্যুতে দুঃখের সম্মুখীন হয় তখন সে ফিসফিস করে ওঠে, এখন আমার কি হবে যে সে আমাকে ছেড়ে চলে গেল? This was surely the question uppermost in the mind of the mourning people. এটাই ছিল নিশ্চিতভাবে সবচেয়ে বড় প্রশ্ন শোক কাতুর মানুষদের মনে। They looked like lost children. তাদেরকে হারিয়ে যাওয়া শিশুর মতো দেখতে লাগছিল। It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. যখন আমরা বসেছিলাম অনেকেরই হৃদয়ে এটাই ছিল প্রশ্ন, কখনো দুঃখ পেয়ে আবার কখনো অবিশ্বাস্যভাবে। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা শুনছিলাম ভারতের মানুষদের বলা হচ্ছে বেতার সম্প্রচারে যে তাদের বাপু আর নেই। Gandhiji's funeral was to take place the day after his death. গান্ধীজির শবযাত্রা সম্পূর্ণ হয়েছিল তার মৃত্যুর পরের দিন। Hours in advance, people lined the route the funeral procession was to follow. কয়েক ঘন্টা আগে থেকেই জনগণ রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়েছিল যেই রাস্তায় শবযাত্রা যেত। Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk." পদ্মশ্রী মিসেস নাইডুর কন্যা আমাদের সবার হয়ে সহজভাবে বলে উঠল যে আমরা হাঁটব। It is the last time we shall be walking with Bapu. এটাই হলো শেষবারের মতো আমরা বাপুর সঙ্গে হাঁটব। It was an agonizing walk. এটি একটি যন্ত্রণাদায়ক পদচারণা ছিল। Thousands silently watched the procession. হাজার হাজার মানুষ নীরবে মিছিলটি দেখছিল। বাপু lay on an open truck covered with flowers. বাপু শুয়েছিলেন একটা খোলা ট্রাকের ওপর যেটা ফুল দিয়ে ঢাকা ছিল। Thousands of people wept, trying to touch Bapu's feet. It was impossible to move in the thick crowd. হাজার হাজার মানুষ কাঁদছিলেন, বাপুর পা স্পর্শ করার চেষ্টা করছিলেন। জনতার ভিড়ে নড়াচড়া করাটাও অসম্ভব হয়ে উঠেছিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. যখন আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, আমি বুঝতে পারলাম যে আমি দুঃখী মানুষদের মধ্যে একমাত্র ছিলাম না। This was even more than the funeral procession of India's beloved leader. এটি ভারতের প্রিয় নেতার শবযাত্রার চেয়েও আরও বেশি কিছু ছিল। I was among people for whom walking with Bapu had a special meaning.
আমি সকল জনগণের মধ্যে এমন একজন ছিলাম যার জন্য বাপুর সঙ্গে হাঁটার এক বিশেষ অর্থ ছিল। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. আমরা ভারতের সাম্প্রতিক ইতিহাসের রুক্ষ ও মসৃণ বিষয়ে বাপুর সাথে হাঁটাচলা করেছি। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. যে মানুষটি আমাদেরকে অনেক কঠিন পথে চালিত করেছিলেন, তিনি আর কখনো আমাদের সাথে হাঁটবেন না। এই সত্যটি আমরা এখনও কেউ মেনে নিতে পারছি না। Bapu's slight figure had walked, staff in hand, over a large part of India. বাপুর হালকা দেহটি লাঠি হাতে নিয়ে হেঁটেছিল ভারতের বিশাল অংশ জুড়ে। To walk is to make slow progress. হাঁটা হলো ধীর গতিতে অগ্রগতি করা। It is to think with clarity and closely look at all that is around you, from small insects to the horizon in the distance. এটি স্পষ্টতার সাথে চিন্তা করা এবং আপনার চারপাশের সমস্ত কিছুর কাছ থেকে দূরত্বে ক্ষুদ্র পোকামাকড় থেকে দিগন্ত পর্যন্ত সমস্ত দিকে নজর দেওয়া। Moreover, to walk was often the only way open to the average Indian. তাছাড়াও হাঁটাই ছিল একমাত্র উপায় যেটা গড় ভারতবাসীর কাছে খোলা। It required no vehicle except his own body and cost him nothing but his energy. এর জন্য কোনো যানবাহনের দরকার হয় না, তার নিজের দেহ ছাড়া এবং তার শক্তি ছাড়া আর কিছুই খরচ হয় না। Gandhiji took this necessity, as it took much that was commonplace, and transformed it into a joyful effort. গান্ধীজি উপলব্ধি করেছিলেন এই প্রয়োজনীয়তা, ঠিক যেমন তিনি অতি তুচ্ছ বিষয়কে গ্রহণ করেছিলেন এবং সেটাকে আনন্দময় প্রচেষ্টাতে রূপান্তরিত করেছিলেন। Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. শবযাত্রার কিছুদিন পর একটি বিশেষ ট্রেন গান্ধীজির ছাইবস্য এলাহাবাদে নিয়ে গেল। The compartment was decked with flowers. কামরাটি সজ্জিত ছিল ফুল দিয়ে। People on the train sang bhajans. People did not weep any more, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. ট্রেনে জনগণ ভজন গান গেয়েছিল। জনগণ আর কাঁদছিল না, কারণ তারা ফুল এবং গানের মধ্যে গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পেরেছিল। At every station, sorrowful crowds filled the platform. প্রত্যেক স্টেশনে দুঃখিত জনগণ প্ল্যাটফর্ম ভরিয়ে দিয়েছিল। Amid song and prayer, the train reached Allahabad. প্রার্থনা এবং গানের মধ্য দিয়ে ট্রেন আলাহাবাদে পৌঁছালো। The ashes were immersed in the Ganges, where a huge crowd had gathered at the bank. ছাইভস্য নিমজ্জিত করা হয়েছিল গঙ্গাতে,
যেখানে তীরে বিশাল জনতা জড়ো হয়েছিল। Afterwards, we all went back to Delhi. পরে আমরা সবাই দিল্লি ফিরে গিয়েছিলাম। Back in Delhi, I felt at sea. দিল্লিতে ফিরে এসে আমি কিংকর্তব্য বিমূঢ় হলাম। I had not directly worked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country. আমি গান্ধীজির সঙ্গে সরাসরি হাঁটিনি, তার ডাকে কখনো জেলখানাতে যাইনি, অথবা দেশের জন্য কোনো ত্যাগ স্বীকারও করিনি। My sisters and I, and other young people like me, had been nearly onlookers. আমার বোনেরা এবং আমি এবং আমার মতো অন্য যুবকেরা ছিলাম কেবলমাত্র দর্শক। But still, I felt at sea. কিন্তু তবুও আমি কিংকর্তব্য বিমূঢ়। I felt I had grown up within a magic circle. আমি অনুভব করেছিলাম যে আমি বড় হয়েছি একটি জাদুবৃত্তের মধ্যে। With Bapu's passing away, I felt the magic circle had vanished, leaving me unprotected. বাপুর মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি অনুভব করলাম যে জাদুবৃত্তটি অদৃশ্য হয়ে গেছে, আমাকে অসুরক্ষিত রেখে। With an effort, I roused myself. I asked myself, had Bapu lived and died for nothing? প্রচেষ্টা করে আমি নিজেকে জাগ্রত করলাম। আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, বাপুর জীবন মৃত্যুর কি কোনো অর্থ নেই? How could I see so easily lose courage when he was no longer there? কিভাবে আমি এত সহজে সাহস হারাতে পারি যখন তিনি আর নেই? My values were not so weak. আমার মূল্যবোধ এত দুর্বল ছিল না। Millions of people would have been ordinary folk, but for Bapu. লক্ষ লক্ষ জনগণ সাধারণ মানুষ হিসাবেই থেকে যেত বাপু ছাড়া। He brought them out of indifference and awakened them to one another's suffering. তিনি জনগণকে উদাসীনতা থেকে বের করে এনেছিলেন এবং একে অন্যের কষ্টে জাগ্রত করেছিলেন, অর্থাৎ অন্যের কষ্টকে বুঝতে শিখিয়েছিলেন। What if now Bapu is gone? We were still there, young, strong, and proud to bear his banner before us. কি এসে যায়, বাপু চলে গেছে তো, আমরা তো আছি, যুবক, শক্তিশালী এবং গর্বিত, আমাদের সামনে তার পতাকা বহন করতে। Bapu had passed away, but his India would continue to live in his children. বাপু মারা গেছেন, কিন্তু তার ভারতবর্ষ বেঁচে থাকবে তার শিশুদের মধ্যে। বন্ধুরা, গল্পটির মধ্যে কিছু শব্দের অর্থগুলো জেনে নিই, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধে হবে। নাম: নির্বাক, ক্ল্যামার্ড, জোরে চিৎকার করে আবেদন করা। জসল্ড, ঠেলাঠেলি করে পথ করে নেওয়া। হুইম্পার্স, ফিস ফিস আওয়াজ করা। স্ট্যাম্পিড, পদপিষ্ট। অ্যাগনাইজিং, যন্ত্রণাদায়ক। স্টাফ, হাঁটার লাঠি। ক্ল্যারিটি, কোনো কিছুকে পরিষ্কারভাবে ভাবার বা বুঝবার দক্ষতা। কমনপ্লেস, সাধারণ বা অতি তুচ্ছ।
ডেকড সজ্জিত, ইনডিফারেন্স উদাসীনতা, অ্যাওয়েকেন্ড জাগ্রত। বন্ধুরা, এবার তোমরা গল্পটি নিজে পড়ো এবং মানেটা বোঝার চেষ্টা করো। আশা করছি তোমাদের আর কোনো অসুবিধে হবে না। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ।